নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। The proletarians have nothing to lose but their chains. They have a world to win. কার্ল মার্কস বলেছিল। সমাজ বিপ্লবের সবথেকে কার্যকরী, সবচেয়ে ভরসা রাখা যায় এমন শ্রেণী হলো মজুর, শ্রমিক। কারণ তাদের আঘাত করার ক্ষমতা অপরিসীম, কারণ তাদের হারাবার জন্য এক ছটাক জমিও নেই। তারা শ্রম বেচে খায়। তারপর অনেক জল বয়ে গেছে গঙ্গা, ভোলগা, রাইন দিয়ে। শ্রমিক আর এখন হোমোজেনিয়াস এক রৈখিক বাস্তবতা নয়, তার নানান গুণগত পরিবর্তন হয়েছে। কায়িক শ্রম ক্রমশ চলে গেছে আনঅর্গানাইজ সেক্টরে। অর্গানাইজ সেক্টরে শ্রমিকরা দর কষাকষিতে অনেক সফল, যদিও সেটা ছোট, সংখ্যায় তারা অনেক কম। ধরুন আমাদের দেশে মাত্র 13% শ্রমিক অর্গানাইজ সেক্টরে কাজ করে। বাকিরা বিড়ি শিল্প, কনস্ট্রাকশন শিল্প, চামড়া শিল্প, জুট মিল এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা শিল্পে কাজ করে। ঐক্যবদ্ধ নয়, চূড়ান্ত শোষণ চলে এদের উপর। ছাঁটাই, লকআউট তো লেগেই আছে, কিন্তু তাদের সংখ্যা বেশি, তাদের আঘাত করার ক্ষমতাও বেশি। সেই আঘাত থেকে স্ট্রাইক কথাটা এসেছে। শ্রমিক শ্রেণী ধর্মঘটকে তার দর কষাকষির জন্য তো ব্যবহার করে থাকে, এটা মানতে হবে, সেটা দিতে হবে। কিছু অর্থনৈতিক দাবি থাকে, কিছু রাজনৈতিক, এবং এই স্ট্রাইক তার শেষ অস্ত্র, এরকম একটা ভুল ধারণাও কেউ কেউ দেবার চেষ্টা করে। বেট্রল্ট ব্রেক্টের একটা কবিতার কটা লাইন, আমাদের জামা যখন ছিঁড়তে থাকে, ছিঁড়ে যখন ফর্দা পাই, তুমি তখন দৌড়ে এসে হে নটবর বলো, যা হয় কিছু করাই যে চাই, সব রকমের চাই প্রতিকার, খোদ মালিকের গর্তে সেঁধো মহৎ শাহে আগ বাড়িয়ে, আমরা থাকি বাইরে শীতে হাপিতে সে ঠায় দাঁড়িয়ে, জঙ্গি বীরের ভঙ্গি করে খানিক বাদে বাইরে এসে দেখাও তোমার জয়ের ফসল কাষ্ট হেসে, একটুখানি ছোট্ট তালি, তালি কোথায় জামা নিটোল আসতো। হ্যাঁ, শ্রমিকরা লড়াই করে আর তাদের নেতারা একটা ছোট্ট টুকরো ফালি কিংবা একটা তাপ্পি মারা জামা দিয়ে তাদের ভোলানোর চেষ্টা করেছে। আমরা তো এ রাজ্যে বাম জমানায় স্ট্রাইক দেখেছি, এই দিন আনা দিন খাওয়া মজুররা দেখেছে রাস্তায় ক্রিকেট, শুক্রবার করে বন্ধ, 3 দিনের ছুটি, বেলা বাড়লে বাবুদের ঘর থেকে মাংসের গন্ধ, আড্ডা, বিকেলে বন্ধ উঠে গেলে সিনেমা বা রেস্তোরাঁ, পরের পর বন্ধ দেখেছে। তাই যখন মমতা বলেছে বন্ধ হতে দেব না, তখন এই দিন আনি দিন খাই মানুষেরা ভেবেছে সেটাই ঠিক। তার একটা হাতিয়ারকে ভোঁতা করে দেওয়া হয়েছে। বণিক সভার মিটিংয়ে গিয়ে কমিউনিস্ট পার্টির শুভ্রকেশ পলিট ব্যুরো নেতা বলেছে, আমি লজ্জিত যে আমার দল ধর্মঘটের ডাক দেয়, অথচ শ্রমিক শ্রেণী ধর্মঘট করেই তো পেয়েছে মে দিবস, ন্যূনতম রোজগার, সোশ্যাল সিকিউরিটি। আসছে একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। আসলে সবটাই যদি হয়ে দাঁড়ায় গদিতে বসার, মসনদে বসার লড়াই, তাহলে এরকমই হবে। সবাই হিসেব করছে কে কিভাবে গদিতে বসতে পারে। সিপিএম সিপিআই মাঝে মধ্যে একটা বান ডাকে, এখন খানিক সারা যে মেলে না তাও নয়, ব্যাস ওনারা ভাবেন এই তো বন্ধ করে খানিক ঘুরে দাঁড়ানো গেল, তাহলে বোধহয় 7% থেকে খানিকটা বেশি আসবে। বিজেপি নিজেদের হিন্দু পোলারাইজেশনে ভোট ব্যাংকের কথা ভাবছে। খেয়াল করেছেন মমতা রাস্তায় তেমন পুলিশ নামানো বন্ধ করেছেন, কেবল কিছু প্রশাসনিক সার্কুলার দিয়ে বন্ধকে তামাশা বানিয়ে ছেড়েছেন। পুলিশ থাকলেও তেমন জোড়াজুড়ি করেননি। কারণটা কিন্তু ওই একই, আমি বন্ধের বিরুদ্ধে এই অবস্থান ছাড়লেন না, বিরাট ঝামেলা হলে বিজেপি বিরোধী মানুষের আন্দোলনে উল্টো প্রভাব পড়তো, সেটাও হতে দেন না। এবং সিপিএম বাম বাড়লে বাড়ুক, শূন্য থেকে কোথায় বা যাবে, খানিক বাড়লে মমতার লাভই হবে। সিপিএম 7% থেকে বেড়ে 15% কি 20% হলে মমতা আগামী নির্বাচনে 5টা হলেও বেশি আসন পাবেন। অতএব হে ভারতবাসী, ভুলবেন না, এখানে রাজনৈতিক দল মসনদ ছাড়া অন্য কোনো অঙ্ক নিয়ে মাথা ঘামাচ্ছে না।
হয় গদি বজায় রাখার, নয় গদি পুনরুদ্ধার করার, না হলে গদিতে বসবার জন্যই এই আকুতি বিনতি। ভয় এ এক অদ্ভুত অনুভূতি। 47-এ দেশ স্বাধীন হয়েছিল। ইয়ে আজাদি ঝুটা হ্যায় না সচ্চা, সে নিয়ে আজও বিতর্ক চলছে। কিন্তু ধরুন জওহরলাল প্রধানমন্ত্রী, কম বিরোধিতা হয়নি। কমিউনিস্ট থেকে নিজের জামাই ফিরোজ গান্ধী তীব্র বিরোধিতা করেছে। সংসদে দাঁড়িয়ে অটল বিহারী বাজপেয়ী থেকে হীরেন মুখোপাধ্যায়। ধরুন ইন্দিরা গান্ধী, জেএনইউ তো তখন ছাত্রনেতা সীতারাম ইয়েচুরি, সেখানে ইন্দিরা গেছেন, সীতারাম ছাত্রদের দাবিপত্র পড়ে শোনাচ্ছেন, ইন্দিরা গান্ধী শুনছেন। ছবিটা দেখুন। এবার আজকের কথা ভাবুন, কি সাংঘাতিক। ভয় দেখানো চলছে সারা দেশের মানুষকে। জেএনইউ ক্যাম্পাসে যদি মুখোশধারীরা ঢুকে ভাঙচুর করতে পারে, তাহলে আপনি ভয় পাবেন না? সন্ত্রস্ত সেই ছাত্র, তাদের অভিভাবক দেশের মানুষের সামনে একবারও এলেন প্রধানমন্ত্রী? ছাত্র ছাত্রীদের কথা শুনলেন? অহংকারী শাসকদের এরকমই হয়। সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন, আমি ওনাকে বললাম, নন্দীগ্রাম ঘটনা ঘটার পরে বুদ্ধবাবুকে বললাম, যান হাত তুলে গিয়ে ওই মানুষদের কাছে ক্ষমা চেয়ে নিন, মানুষ বুঝবেন। গেলেন না, না বুদ্ধবাবু যাননি, ফল পেয়েছেন। আজ প্রধানমন্ত্রী একই কাজ করছেন। ক্ষমতাসীনরা একই কাজ করেন বারবার। মানুষের দরবারকে তাদের বড্ড ভয়। ভাবুন একবার, প্রধানমন্ত্রী এখনো মণিপুরে যেতে ভয় পাচ্ছেন। ওখানের মানুষ বিরোধিতা করবে, এদিকে সরকারে আছে বিজেপি। সফর বাতিল করছেন প্রধানমন্ত্রী, কলকাতায় আসছেন। সফর বাতিল করবেন না? করবেন না। এখানে অবিজেপি, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে, এখানে যদি তার গাড়ি আটকানো হয়, এয়ারপোর্ট থেকে বের হতে না দেওয়া হয়, তাহলে বিজেপি বলবে, দেখুন রাজ্যের কি হাল, দেখুন প্রধানমন্ত্রীকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। তাহলে মণিপুরে কি হয়েছে? সেখানে যদি সব ঠিকই থাকে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ঢুকছেন না কেন? ওই যে শুরুতে বললাম, ভয়। ওরা ভয় পেয়েছে। কিন্তু ভয় এক মজার জিনিস, তারও ল অফ ডিমিনিশিং রিটার্নস আছে। ভয় দেখালে প্রথমে মানুষ ভয় পায়, তারপর ভয় দেখালে একটু হলেও ভয় পায়। কিন্তু যদি ক্রমাগত ভয় দেখানো হয়, তাহলে একদিন ভয় কেটে যায়, এবং তখন যারা ভয় দেখায় তারা ভয় পেতে শুরু করে। ফিরছি আলোচনায় বিরতির পর। আমাদের ঐতিহ্য তো ছিল গণতন্ত্রের। আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ বানাবেন বলেছিলেন। সে কি আইন করে? ভাকরা নাঙ্গাল থেকে দামোদরে মাইথানে জলবিদ্যুৎ প্রকল্প, আইআইটি, ভাবা অ্যাটমিক রিসার্চ, এসব তাঁর কিছু কাজ। মোটের ওপর ঠিক হোক ভুল হোক, সোভিয়েত ধাঁচের উন্নয়নকেই মডেল করে কাজ করেছিলেন। পরবর্তী প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। খুব সংক্ষিপ্ত সময়, কিন্তু একটা স্লোগান সবাই মনে রাখবে, জয় জওয়ান জয় কিষান। তাতে কৃষকরা সত্যি কতটা লাভ পেয়েছিলেন তা নিয়ে আপনি তর্ক করতে পারেন, কিন্তু কৃষকদের বিষয়টা যে গুরুত্ব পেয়েছিল সেটা তো সত্যি। তারপরে ইন্দিরা গান্ধী, গরিবি হটাও, ব্যাংক, কয়লা খনি জাতীয়করণ করা ছিল বিরাট কাজ। আর কলঙ্কজনক অধ্যায় হলো জরুরি অবস্থা। যদিও সেই জরুরি অবস্থার পর আবার সেই গরিবি হটাও, সবকো শিক্ষা, সবকো কাম ইত্যাদি। এরপর রাজীব গান্ধী, ইয়ং ইন্ডিয়া, কমিউনিকেশনে বিপ্লব এলো। গোর্খা থেকে অহমিয়া থেকে নাগাল্যান্ড জ্বলছিল, চুক্তি হলো। আমরা বলেছিলাম অ্যাকর্ড সরকার। যাই হোক, কি করে গ্রামের মানুষের কাছে সরকারি প্রকল্প পৌঁছবে তা নিয়ে কথা চলছিল। রাজীব গান্ধী প্রথমে বলেছিলেন 1 টাকা দিল্লি থেকে গেলে গ্রামে পৌঁছয় 15 পয়সা। অন্তত বুঝেছিলেন।
ভিপি সিং এর জমানা ছিল মণ্ডলায়নের, দলিত এবং পিছিয়ে পড়া মানুষের আরো একটু বেশি সুযোগের কথা, সংরক্ষণ। সত্যি করে কি হলো জানি না, কিন্তু এটা তো সত্যি যে দলিত, পিছিয়ে পড়া মানুষ, সামাজিক অবস্থা তাদের একটু হলেও শুধরলো। মানে এমনটা আমি বলছি না যে এই নেতারা যে যে স্লোগান দিয়েছেন সেটা করেছেন, অনেকে চেষ্টা করেছেন, খানিকটা পেরেছেন বা খুব একটা কিছুই করতে পারেননি। এরপর নরসিমা রাও, পণ্ডিত মানুষ, এসেই মুক্তকচ্ছ হয়ে দরজা হাট করে ওই সমাজতান্ত্রিক ধাঁচ ইত্যাদি যা বলা হতো তার উল্টো দিকে হাঁটা শুরু করলেন। খোলা বাণিজ্য নীতি, উদারনীতি, এসবই ছিল তাঁর স্লোগান। তিনি ইউনাইটেড নেশনসে দেশের বিরোধী দলনেতাকে পাঠিয়েছিলেন দেশকে প্রতিনিধিত্ব করতে। গিয়েছিলেন বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী। মাথাতেও আসবে আজকের প্রধানমন্ত্রীর। এলেন অটল বিহারী বাজপেয়ী, বিজেপির মিলিজুলি সরকার, স্লোগান শাইনিং ইন্ডিয়া। সোনালী চতুর্ভুজ, ন্যাশনাল হাইওয়ের ভোল পাল্টে গেল। আবার বলছি, তাতে গরিবস্য গরিবদের কি হলো কে জানে, কিন্তু কথা হচ্ছিল উন্নয়ন নিয়ে, স্কুল, কলেজ, রাস্তা, ব্রিজ, কারখানা, চাকরি, এসব নিয়ে, শাইনিং ইন্ডিয়া নিয়ে। এরপর মনমোহন সিং, একধারে উদার অর্থনীতি, বিদেশি পুঁজির ঢালাও বিনিয়োগ, অন্যদিকে দুর্নীতি একসঙ্গে চলল। জিডিপিও উঠছে, লুটপাটও চলছে। নির্বাচন হলো, সীমাহীন দুর্নীতির বিরোধিতায় নামলো দেশের মানুষ, সরকার পড়ে গেল। এই পর্যন্ত প্রত্যেকটা সরকারের বিরোধিতা হয়েছে, বিরোধী দলেরা করেছে, ছাত্র যুবক রাস্তায় নেমে করেছে, ভারত বন্ধ হয়েছে, দেশও চলিতেছিল নড়িয়া নড়িয়া, ক্ষুধা ছিল, শিক্ষার অভাব ছিল, স্বাস্থ্য ব্যবস্থার অভাব ছিল, ছিল তো। একজন প্রধানমন্ত্রীও তার বিরোধীদের দেশদ্রোহী বলেছেন একবারের জন্য। এবার মানুষ নরেন্দ্র মোদীর সরকারকে আনলেন। কেন আনলেন? দুর্নীতি যেন না হয়, সরকার যেন সবার জন্য রুটি কাপড়া মাকানের বন্দোবস্ত করেন, এই তো। সরকার এসে সব থেকে বড় কাজ করলেন ডিমনিটাইজেশন। অর্থনীতি বাবা গো মা গো বলে চিৎকার করছে, তার মধ্যে জিএসটি এলো, জিডিপি নামছে, বেকার বাড়ছে, গরিবি বাড়ছে, মূল্য বৃদ্ধি আকাশ ছুঁয়েছে। ৩৭০ ধারা তুলে নেওয়া হলো, ৩ তালাক তুলে নেওয়া হলো, নাগরিকত্বের বিল পাস করানো হলো, মন্দির ওহি বনেগা হলো। এই সরকার কি চায়? মানুষ যা চায়, অন্তত তা যে এরা চায় না সেটা এখন জলের মতো পরিষ্কার। ৪৭ থেকে ২০১৪ পর্যন্ত অনেক কাজ হয়েছে, অনেক অনেক কাজ বাকি, কিন্তু এরকম অকাজ হয়নি, এরকম অবিমৃষ্যকারিতার এর আগে ভারতের মানুষ দেখেনি। একটা উন্মাদের পাঠ্যক্রমের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, জানি রাত গাঢ় হলে সকাল আসে, জানি এই অপদার্থ সরকার চলে যাবে, কিন্তু সমস্যা হলো অর্থনীতি বা সমাজে যে গভীর ক্ষত তৈরি হয়ে গেল, হয়ে যাচ্ছে, তাকে মেরামত করতে বহু দিন, বহু সময় লাগবে। আমরা পিছিয়ে পড়লাম, দেশ পিছিয়ে পড়ল। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।